আছে যাদের একমাত্র ইনকাম সোর্স হচ্ছে স্যালারি। তো একজন স্যালারি থেকে ইনকাম পাওয়া একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল অথবা একজন এসএসসি কিভাবে তার অনলাইনে এই রিটার্ন ফিল আপ করবে এবং তারপরে সাবমিট করবে, তো সেই বিষয়টি আজকে আমি ফার্স্ট টু লাস্টে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা একটি ইউজার অ্যাকাউন্ট দিয়ে একটি ই রিটার্নের একটি পেজে আমরা লগ ইন করলাম। তো লগ ইন করার পরে পেজটা ঠিক এরকম দেখাবে। একটা হোম বাটন থাকবে, একটা সাবমিশন বাটন থাকবে, রেগুলার ই রিটার্ন, ট্যাক্স রেকর্ড এরকম, এবং যার অ্যাকাউন্ট তার প্রোফাইল এখানে শো করবে। তো প্রথমে আমরা যেই বছরের ই রিটার্ন সাবমিট করব সেটাকে আমরা রেগুলার ই রিটার্ন হিসেবে আমরা সাবমিট করব। তো এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশনের ভিতরে বেশ কিছু ইনফরমেশন আছে। তার ভিতরে রিটার্ন স্কিম হচ্ছে সেলফ, যেহেতু সে নিজের রিটার্ন নিজেই সাবমিট করছে, কাজেই এটা স্বনির্ধারিত রিটার্ন, এই জন্য তাকে এখানে সেলফ, এখানে অন্য কোনো অপশন নাই, সেলফ হিসেবেই আছে। অ্যাসেসমেন্ট ইয়ারও এটা বাই ডিফল্ট 2024-25 যেই বছরের জন্য আপনি ই রিটার্ন সাবমিট করেন সেই বছরেরটা এখানে বাই ডিফল্ট দেখাবে। এখন ইনকাম ইয়ার হচ্ছে কত থেকে কত তারিখ পর্যন্ত শুরু। আপনার 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত যে ইনকামটা হয়েছে সেটার উপরে যেহেতু আমাদের রিটার্ন সাবমিট করা হয়, কাজে এটাই বাই ডিফল্ট এখানে চলে আসে। তারপরে বলছে যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, অর্থাৎ আপনি যে ইনকাম ইয়ার মেনশন করছেন সেখানে কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। যদি আপনার ইনকাম থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। আমরা ধরে নিচ্ছি যে আমাদের ট্যাক্সেবল ইনকাম আছে, এই জন্য আমরা ইয়েস বাটনে প্রেস করেছি। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ এমন কোনো ইনকাম আছে কিনা যেটা ফুললি ট্যাক্স এক্সেম্পটেড, অর্থাৎ যেগুলোর উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এরকম আমাদের তফসিলে কিছু ইনকামের কথা বলা আছে, এবং বিভিন্ন সময় এসআরওতে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু ছাড় দেওয়া হয় যে এই ইনকামের পরে কোনো ট্যাক্স দিতে হবে না। যেমন আমরা যদি বলি যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, কোনো আইসিটি ফার্ম, সাধারণত এদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না। এটা গভর্নমেন্ট এদেরকে একটা প্রণোদনা হিসেবে দেয়। আবার আপনি যদি বাইরের দেশে কোনো কিছু এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আবার মিনিমাম একটা ট্যাক্স দিতে হয়। যাই হোক, রেসিডেন্ট স্ট্যাটাস হচ্ছে এখানে রেসিডেন্ট নন রেসিডেন্ট দুইটাই আছে। যারা দেশের বাইরে অবস্থান করে তারা নন রেসিডেন্ট, আর যারা আবার অনেকে আছে দেশের বাইরে থেকে বাংলাদেশে এসে আর্নিং করে, তো সেক্ষেত্রেও নন রেসিডেন্ট। আর যারা বাংলাদেশে ইনকাম করে, বাংলাদেশের অধিবাসী, তারা এখানে রেসিডেন্টে প্রেস করবে। এখন ডান সাইডে দেখেন হেডস অফ ইনকাম, অনেকগুলো ইনকাম আছে এখানে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি থেকে ইনকাম, ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া থেকে ইনকাম, ঘর ভাড়া টর ভাড়া দিয়ে যদি কেউ ইনকাম করে, ইনকাম ফ্রম এগ্রিকালচার অর্থাৎ কৃষি থেকে যদি কেউ ইনকাম করে, ইনকাম ফ্রম বিজনেস থেকে অনেকের ইনকাম হয়। ক্যাপিটাল গেইনস বলতে বোঝাচ্ছে মূলধনী আয়, অর্থাৎ কেউ যদি কোনো জমি জমা বিক্রি করে অথবা কারো যদি ওই শেয়ার মূলধন থাকে তাহলে সেটা সেল করে, তো এগুলো হচ্ছে ক্যাপিটাল গেইন হিসেবে ইউজ হবে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, অনেকের ব্যাংকে ডিপিএস থাকে, এফডিআর করা থাকে, এগুলোর থেকেও কিছু ইন্টারেস্ট পেয়ে থাকে, ওগুলো হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেটের ইনকাম। আবার ইনকাম ফ্রম আদার সোর্স, এইগুলি বাদেও বেশ কিছু সোর্স আছে। এগুলো আপনার ইনকাম ট্যাক্সের 30 নম্বর ইনকাম ট্যাক্স আইন 2023-এর 30 নম্বর সেকশনটা পড়লে আপনি এই সোর্সগুলোর সম্পর্কে আরও ইন ডিটেলস জানতে পারবেন। তো ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে এই সোর্সগুলো বাদে অন্য কোনো সোর্স থেকে যদি কেউ কোনো আর্নিং করে, সাপোজ আপনাকে যদি কেউ 5 লক্ষ টাকা দেয় বা 10 লক্ষ টাকা দেয়, সেটাও এক ধরনের আর্নিং। তো সেক্ষেত্রে আরও বিস্তারিত ব্যাখ্যা আমাদের আইনে বলা আছে, সেগুলো পরে ইন ডিটেলস আলোচনা করব। এখন এনি ইনকাম ফ্রম দি ফলোয়িং সোর্সেস, যদি আপনার কোনো পার্টনারশিপ ফার্ম থাকে সেখান থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, অর্থাৎ আপনি যদি পার্টনারশিপ ফার্মের কোনো মেম্বার হন সেক্ষেত্রে যে ইনকামগুলো থাকে, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশের বাইরে থেকে কোনো ইনকাম থাকলে এই সমস্ত হেডগুলোতে আপনি ক্লিক করবেন।
যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আমাদের ইনকাম সোর্স হচ্ছে, একমাত্র ইনকাম সোর্স হচ্ছে এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি থেকে ইনকাম। তো এটাতে টিক দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে যাব। এখানে গিয়ে আপনাকে দিতে হবে আপনি কোন সিটি কর্পোরেশনের আন্ডারে, ধরে নিচ্ছি আমি নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে আর্ন করতেছি। এখানে আরও বেশ কিছু ফিল্ড আছে, ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার অর্থাৎ আপনি ফ্রিডম ফাইটার কিনা, পার্সন অফ ডিসএবিলিটি অর্থাৎ আপনি অকর্মণ্য বা কর্মহীন, কর্ম করতে পারেন না এমন কোনো ব্যক্তি কিনা, ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট, লিগাল গার্ডিয়ান অফ এ প্যারেন্টস উইথ ডিসএবিলিটি অর্থাৎ আপনার যদি কোনো এরকম কোনো সন্তান থাকে, প্রতিবন্ধী কোনো সন্তান থাকে, তার কারণে আপনি কিছু ট্যাক্স বেনিফিট পেয়ে থাকেন, তো সেইটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। ধরে নিচ্ছি আমার এগুলো কিছুই নাই, তবে পরের অংশে চলে যাই। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি কিছু রিবেট পেয়ে থাকবেন, ট্যাক্স রিবেট। তো সেইটা যদি থাকে, ধরে নিচ্ছি আমার আছে, এই জন্য ইয়েসে ক্লিক করলাম। আচ্ছা, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন তাহলে আপনাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, আর যদি না থাকেন তাহলে নো দিয়ে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। দেন এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, এখানে বলা আছে যে গ্রোস ওয়েলথ 50 লাখ, অর্থাৎ আপনার যদি যে সম্পদটা, গ্রস যে সম্পদ অর্থাৎ আপনার লোন, ব্যাংক লোন টোন এই সমস্ত বিভিন্ন কিছু মিলে যদি আপনার 50 লাখ টাকার উপরে সম্পত্তি হয় তাহলে আপনি ইয়েস বাটনে প্রেস করবেন, না হলে নো। আমি ধরে নিচ্ছি যে আমার 50 লাখ টাকার পরে কোনো প্রপার্টিস নেই, তাই আমি নোতে প্রেস করলাম। এখানে কোনো ওন মোটর কার, যদি আপনার মোটর কার থাকে তো ইয়েস দিবেন, না থাকলে নো। ওন অফশোর প্রপার্টি, সিটি কর্পোরেশনের ভিতরে যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো। আইটি 10B মে নট ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ আইটি 10B ম্যান্ডেটরি না, তারপরে যদি আপনি সাবমিট করতে চান ইয়েস দিবেন। আইটি 10B হচ্ছে আপনার এক্সপেন্ডিচার সম্পর্কিত খরচের হিসাব নিকাশ। আর তো এটা আমাদের অবশ্যই দরকার, এই জন্য আমরা ইয়েসে প্রেস করলাম। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে গেলাম। এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি থেকে ইনকাম। এখানে যদি কেউ সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী হয় এবং যাদের গভর্নমেন্ট পে স্কেল আছে তারা উপরেরটাতে প্রেস করবেন। আর এখানে গভর্নমেন্ট পে স্কেলের ভিতরে কারো আছে যে আইব্যাসের মাধ্যমে স্যালারিটা হয়, কারো আছে আইব্যাস ছাড়া হয়। যেমন ব্যাংকে যারা জব করে তাদের সাধারণত আইব্যাস ছাড়া হয়, তো তারা এটাতে ক্লিক করবেন ব্যাংকে যারা জব করেন। আর যারা একদম নন গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন তারা এই 3 নম্বরটাকে প্রেস করবেন। আমরা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে ট্রিট করে 3 নম্বরটাতে প্রেস করছি। নেম অফ দি এমপ্লয়ার অর্থাৎ কে আপনাকে নিয়োগ দিয়েছে, আমি ধরে নিচ্ছি যে আমাকে XYZ নামীয় কোনো কোম্পানি আমাকে নিয়োগ দিয়েছে, XYZ লিমিটেড, এবং ডেজিগনেশন হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে ডেজিগনেশন ম্যানেজার। আচ্ছা, পার্টিকুলার্স মানে কোন কোন ক্ষেত্রে আপনাকে তারা পে করেছে, আপনাকে বেসিক স্যালারি কত দিয়েছে, হাউস রেন্ট কত দিয়েছে, আমি ধরে নিচ্ছি বেসিক স্যালারি আমাকে দিয়েছে 50,000 টাকা। হাউস রেন্ট সাধারণত বেসিক স্যালারির 50% দেয় বিভিন্ন কোম্পানি, তো সেক্ষেত্রে ধরে নিচ্ছি 25,000 টাকা হাউস রেন্ট দেওয়া হয়েছে আমাকে। আচ্ছা, তারপরে মেডিকেল অ্যালাউন্স আমি ধরে নিচ্ছি যে 20,000 টাকা, কনভেন্স অ্যালাউন্সও 20,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস 50,000 টাকা। এই হচ্ছে আমার পার্টি হেডস অফ ইনকাম, বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মানে মূলত বেসিক স্যালারি এর সাথে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স সব কিছু মিলে যে স্যালারিটা হয় সেটা। আপনি যদি আরও কিছু ক্ষেত্রে যদি আপনার পেমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড মোডে ক্লিক করবেন। এখানে এডুকেশন অ্যালাউন্স আছে, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে, এবং এই সমস্ত বিভিন্ন পার্টিকুলারগুলো যদি আপনি না পান দেন আপনাকে কাস্টমস আদারে প্রেস করে এখানে আপনি হেডগুলো লিখেও নিতে পারেন। ধরে নিচ্ছে আমাদের আদার্স কোনো অ্যালাউন্স নাই,
আমাদের শুধুমাত্র বেসিক স্যালারি এবং হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এই কয়টা হেডই আছে। এখন আপনি যদি দেখতে চান যে এমপ্লয়মেন্ট সামারিটা, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল অ্যামাউন্ট কত। যেহেতু আমরা সেভ করি নাই, এই জন্য এটা আমাদেরকে এখন এখানে দেখাচ্ছে না। তো আমরা আবার একটু কষ্ট করে এখানে গিয়ে লিখি XYZ লিমিটেড, ডিসক্রিপশন ম্যানেজার, স্যালারি। আমরা যদি 50,000 টাকা করে মাসে স্যালারি পাই, তাহলে আমাদের 12 মাসে হয় হচ্ছে বেসিক স্যালারি 6 লক্ষ টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 3 লক্ষ টাকা, মেডিকেল অ্যালাউন্স 20,000 টাকা, কনভেন্স অ্যালাউন্স 20,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস 1 লক্ষ টাকা। তো এই হচ্ছে আমাদের মূলত পার্টিকুলারস অফ ইনকাম। এখানে বেসিক স্যালারি সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো, যদি এক্সট্রা কোনো অ্যালাউন্স অ্যাড হয় তাহলে এখান থেকে আমরা অ্যাড করে নিব। ধরে নিচ্ছি আমাদের এক্সট্রা কোনো অ্যালাউন্স নেই। তো এভাবে আমরা যদি আমাদের এক্সট্রা কিছু বেনিফিট থাকে, যেমন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, ভেহিকল ফ্যাসিলিটি প্রোভাইডেড আদার দেন, আমাদের যে 2023 সালের যে ইনকাম ট্যাক্স লটা আছে সেখানকার 33 নম্বর সেকশনে বেশ কিছু পার্টিকুলার্সের কথা বলা আছে। যেমন যদি কোনো এমপ্লয়িকে কোম্পানি গাড়ির সুবিধা দেয়, অথবা কোনো হাউসের মানে বাসার কোনো যদি সুবিধা দেয়, যে আমি কোম্পানি আমাকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিয়েছে, তো সেক্ষেত্রে এগুলাতে প্রেস করতে হবে, এবং এগুলাও কিন্তু এগুলার পরেও আপনাকে ট্যাক্স দিতে হবে। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফ্রি, তারপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো ধরে নিচ্ছে আমাদের এই ধরনের কোনো ইনকাম নাই। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করি। এখন দেখেন আমার ইনকামের ঘরে আমি যদি যাই এবং এমপ্লয়মেন্ট সামারি দিই, তো এখানে আমাকে একটা এমপ্লয়মেন্টের একটা স্ট্যাটাস দেখাবে, বেসিক পে কত টাকা, হাউস রেট, এটা একটা দেখাবে। এবং আমরা জানি যে টোটাল ইনকামের 1/3 হচ্ছে আপনার ট্যাক্স এক্সেম্পটেড। এটা বলা আছে ইনকাম ট্যাক্স যে ষষ্ঠ তফসিলের 27 নম্বর দফায় বলা আছে যে আপনার স্যালারি থেকে যে ইনকামটা করবেন সেটার 1/3 হচ্ছে আপনাকে ট্যাক্স ফ্রি। তো এখানে টোটাল ইনকাম আসছে 7,70,000 টাকা। এখান থেকে 1/3 যদি আমি বাদ দিই 2,56,667, তো থাকে হচ্ছে 5,13,333 টাকা। ওকে, আমি এখন রিবেটের ঘরে যাই। আমি ধরে নিচ্ছি যে তার একটা প্রভিডেন্ট ফান্ড আছে। তো এই প্রভিডেন্ট ফান্ডটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অর্থ হচ্ছে যদি এনবিআর থেকে অনুমতিপ্রাপ্ত কোনো প্রভিডেন্ট ফান্ড হয় সেক্ষেত্রে আপনি সুবিধাটা পাবেন, আদারওয়াইজ না। তো ধরে নিচ্ছি আমি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ এনবিআর থেকে অনুমতি নেওয়া। এখানে আমাদের কোম্পানি যেটা দিচ্ছে সেটা হচ্ছে XYZ লিমিটেড কোম্পানির নাম। এখানে সেলফ কন্ট্রিবিউশন আছে, আমি ধরে নিচ্ছি যে 15,000 টাকা। আর যে XYZ লিমিটেড যে কোম্পানি, সে আমাকে 15,000 টাকা দিচ্ছে। তো এইটার পরে আমি আসলে এই 30,000 টাকার পরে আমি রিবেট পাবো। সাধারণত এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এটা অর্ধেক হচ্ছে এমপ্লয়ি দেয় আর অর্ধেক হচ্ছে এমপ্লয়ার দেয়। আচ্ছা, ওকে, আমরা তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে যাই। এখানে আমাদের বিভিন্ন এক্সপেন্সেসগুলা আমরা শো করব। যেমন আমাদের এক্সপেন্সেস ফর ফুড, ক্লোদিং অ্যান্ড এসেনশিয়াল, এগুলার সঠিক পেপারস বা ডকুমেন্টস তেমন একটা মেনটেন হয় না। তো ধরে নেওয়া হয় সাধারণত এগুলো তেমন একটা চেকও করতে আসে না। আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাভারেজ পার মান্থে, পার ইয়ারে আমার এই সমস্ত এক্সপেন্ডিচার খরচ হচ্ছে 2,50,000 টাকা। আমার অ্যাকোমোডেশন এক্সপেন্সেসগুলো আছে 1,50,000 টাকা। আদার্স
আমার ট্রান্সপোর্টেশন খরচ আছে ধরি 20,000 টাকা। কিছু হাউস হোল্ড ইউটিলিটি খরচ আছে, যেমন ইলেকট্রিসিটি খরচ আমি ধরে নিচ্ছি আমার পার মান্থে যদি 1200 টাকা করে হয় তাহলে 1,00,000 আমার এক প্রতি মাসে যদি 1200 টাকা করে হয় তাহলে আমার 1,000 টাকা করে যদি হয় তাহলে 12 মাসে আমার 12,000 টাকা ইলেকট্রিসিটি বিল। গ্যাস ওয়াটার আমি ধরে নিচ্ছি 12,000। ফোন ইন্টারনেট টিভি এটা ধরি 10,000। হোম সাপোর্ট এটাও ধরি 12,000। এডুকেশনাল এক্সপেন্স আমার যদি নিজের এডুকেশন পারপাসে কোনো খরচ থাকে বা আমার ছেলে মেয়ের জন্য যদি এডুকেশন পারপাসে খরচ থাকে তাহলে সেটা আমি এখানে দিয়ে দিব। ধরলাম 50,000 টাকা এডুকেশন পারপাস খরচ আছে। ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টস এই ইত্যাদি পারপাসে আমি ধরি আমার 50,000 টাকা খরচ আছে। আচ্ছা, এনি আদার এক্সপেন্সেস যদি থাকে ধরি আমি ইয়ারলি আমার 20,000 টাকা ফ্যামিলি ট্রিটমেন্ট আমি এই পাশে ডিসক্রিপশনে করে লিখে দিতে পারবো, তাহলে যারা এটা ফাইলটা চেক করবে যে ডিসিটি তার জন্য সুবিধা হবে। ফ্যামিলি ট্রিটমেন্ট পারপাস, ওকে। আচ্ছা, আমাকে যদি সোর্সে কোনো ট্যাক্স ডিডাক্ট হয়, যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, ধরলাম যে আমি যে কোম্পানিতে জব করি সে একটা টিটিএস কেটে রেখে দিয়েছে, সেটা হচ্ছে আমার 10,000 টাকা। আমার যদি কোনো ব্যাংকে কোনো লোন টোন দেওয়া থাকে, লোনের পরে যদি কোনো ইন্টারেস্ট আমি দেই সেটা আমি এখানে মেনশন করবো, আদারওয়াইজ না। আমি ধরে নিচ্ছি ব্যাংকে আমার কোনো লোন নাই। এনভায়রনমেন্টাল সারচার্জ, আমরা জানি যে যদি কারো 4 কোটি টাকার উপরে গ্রস ওয়েল থাকে অথবা যার একটির বেশি 2টি গাড়ি থাকে তাকে এনভায়রনমেন্টাল সারচার্জ দিতে হয়। তো যেই এনভায়রনমেন্টাল সারচার্জের পরিমাণটা আমি এখানে লিখে দেবো। ধরে নিচ্ছি যে আমার ওই সমস্ত কিছু নাই, আমার এতটুকুই খরচ, আমার 5,96,500 টাকা ইয়ারলি খরচ। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে গেলাম। এবার আমি আইটি 10B যেটা আমি আমার ফাইলে শো করতে চাই, অর্থাৎ আমার অ্যাসেটের হিসাব নিকাশগুলা। তো অ্যাসেটে প্রেস করার পরে এখানে দেখেন বিজনেস ক্যাপিটাল, অর্থাৎ আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসে আপনার যদি কোনো ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল থাকে তো দেন আপনি সেটা এখানে দিয়ে দিবেন। আমি ধরে নিচ্ছি যে বিজনেস পারপাসে কোনো ক্যাপিটাল নাই। নন এগ্রিকালচারাল প্রপার্টি, আপনার যদি কোনো নন এগ্রিকালচারাল অর্থাৎ অকৃষি সম্পত্তি থাকে, অর্থাৎ আপনার বাড়ির জমি টমি এই টাইপের কিছু থাকে, দোকানের জমি এগুলা থাকে, তো এখানে আপনি নন এগ্রিকালচারাল প্রপার্টি যেগুলো আছে সেগুলা ডিসক্রিপশন দিয়ে দিবেন, কিভাবে আপনি পেয়েছেন, পারচেস করে না গিফট আকারে পেয়েছেন, এগুলো সব দিয়ে দিবেন। এরিয়া অফ প্রপার্টি, অর্থাৎ আপনার জমির পরিমাণ কতটুকু, এটা কি স্কোয়ার ফিটে নাকি ডেসিমেলে নাকি একরে, আপনি এটা দিয়ে দিবেন, এবং সেটার যে ভ্যালু, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, এই ইনকাম ইয়ার শেষে যে ভ্যালুটা এটাও আপনি এখানে মেনশন করে দিবেন। ধরে নিচ্ছি আমার নন এগ্রিকালচারাল কোনো প্রপার্টি নাই, এগ্রিকালচারাল কোনো প্রপার্টিও আমার নাই। ফিনান্সিয়াল অ্যাসেট, অর্থাৎ আমার যদি কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা থাকে, সঞ্চয়পত্র থাকে, ফিক্সড ডিপোজিট থাকে বা এফডিআর, ডিপিএস থাকে, তো আমি এখানে প্রেস করে আমি ধরে নিচ্ছি আমার ডিপিএস আছে। তো ডিপিএসে প্রেস করার পরে এখানে ডিপিএস পার্টিকুলারটা মেনশন করে দেব, কোন ব্যাংকে আছে সেই ব্যাংকের নামটা মেনশন করে দেব, অ্যাকাউন্ট নম্বর কত সেটা মেনশন করব, এবং অ্যাট দ্য ইয়ার এন্ড আমার ডিপিএস এর ব্যালেন্সটা কত আছে সেটাও আমি এখানে মেনশন করে দেব। ওকে, এরপর আমার গোল্ড, আমি যদি এখানে বেশ কিছু গোল্ড, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড, জেমস, সাধারণত আমি গোল্ড ধরে নিচ্ছি আমার কিছু গোল্ড আছে, আমার কিছু গোল্ড গিফট আকারে আমি আমার ম্যারেজ গিফট হিসেবে আমি কিছু গোল্ড পেয়েছি, এটার পরিমাণ ধরে নিচ্ছি আমি 5 ভরি। এটা ভরিতেও হতে পারে, তোলাও হতে পারে, আমি ধরে নিচ্ছি এটা ভরিতে আছে, এবং এটার ভ্যালু যেহেতু আমি জানি না, আননোন 0 দিয়ে দিলাম। আবার আমার যদি কিছু গোল্ড পারচেস করা থাকে সেটা আমি এখানে মেনশন করে দিতে পারি। ধরে নিচ্ছি যে কিছু গোল্ড আমার পারচেস করা আছে, তো ধরে নিলাম তার পরিমাণ 3 ভরি, এবং 3 ভরির দাম ধরে নিচ্ছি আমি 3 লাখ টাকা। ওকে,
আমার কিছু ফার্নিচার আছে, ধরে নিচ্ছি যে আমার কিছু ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের আইটেম আছে, সেটা আমি পারচেস করেছি। তার পরিমাণ হচ্ছে, ধরে নিচ্ছি যে সেটা কোয়ান্টিটি হচ্ছে 15, ভ্যালু অ্যাপ্রক্সিমেট 5 লাখ। তবে এগুলার আপনার যে মানি স্লিপ, আপনি যখন পারচেস করেছেন তো অবশ্যই একটা মানি স্লিপ ছিল, সেগুলো অবশ্যই আপনি আপনার কালেকশনে রাখবেন, কারণ এনবিআর থেকে যে কোনো সময় এগুলো কোয়েরি করতে পারে। আদার অ্যাসেট যদি আপনার না থাকে, দরকার নাই। আপনার যদি কিছু ক্যাশ থাকে ব্যাংকে জমানো অ্যাট দ্য ইয়ার এন্ড, অর্থাৎ 30 জুন তারিখে ধরে নিচ্ছে আপনার কিছু ক্যাশ ব্যাংকে জমানো আছে, তো সে ব্যাংকে জমানোর ক্ষেত্রে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিবেন, যে কি টাইপ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম, ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবং কত টাকা ব্যালেন্স ছিল সেটা আপনি দিয়ে দিবেন। আর যদি না থাকে তো এই ফিল্ডটা পূরণ করার দরকার দরকার নেই। ধরে নিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার 123, ব্যালেন্স 10,000। ক্যাশ ইন হ্যান্ড, অনেক সময় হাতে কিছু টাকা এক্সট্রা থেকে থাকে, অনেক সময় ব্যাংকের থেকে তোলা হয়েছে, জমা দেওয়া হয় নাই, আমি কোনো একটা পার্টির কাছ থেকে বেশ কিছু টাকা পেয়েছি, সে টাকাটাও ব্যাংকে এখনো জমা দেওয়া নেই, হাতে আছে। ধরে নিচ্ছি আমার হাতে এরকম ক্যাশ 1 লক্ষ টাকা মতো আছে। আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, এগুলো যদি থাকে তো আমি দিব, না থাকলে দরকার নেই। কোথা থেকে আসছে পার্টিকুলার্সটা উল্লেখ করতে হবে, এবং ব্যালেন্স কত টাকা ব্যালেন্স আছে আমি ধরে নিচ্ছি আমার নাই। বাংলাদেশের বাইরে যদি কোনো অ্যাসেট থাকে তো সেক্ষেত্রে আমরা এই ফিল্ডগুলো ফিল আপ করবো, না থাকলে দরকার নেই। আচ্ছা, এখন আমার গত বছর শেষে আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাসেট ছিল, গত বছর যখন আমি এই ফাইলটা ফিল আপ করি তখন আমার নেট ওয়েলথের পরিমাণ ছিল 20 লক্ষ টাকা। তো সেটা আমি এখানে লিখে দিব। আমাদের মোটামুটি সবগুলো ফিল্ডই ফিল আপ করা হয়ে গিয়েছে। এখন আমরা চেক করব আমাদের আসলে এই গ্রস ওয়েলথ 9,10,000 টাকা। নেট ওয়েলথ এখানে কোনো লাইবিলিটিস যেহেতু নাই, সেহেতু নেট ওয়েলথই, গ্রস ওয়েলথটাই আসলে নেট ওয়েলথ হবে 9,10,000 টাকা। দেখেন, আমরা গত বছর, গত ফিনান্সিয়াল ইনকাম ইয়ারে আমরা, আমাদের ছিল 2 লক্ষ, সরি এখানে 20 লক্ষ টাকা হবে, 20 লক্ষ টাকা। তো নেট ওয়েলথের পরিমাণ এই গত বছর ছিল 20 লক্ষ টাকা, এই বছরে হচ্ছে 9,10,000 টাকা। তো আমার কিন্তু অ্যাসেট লেস পেয়েছে। তো অ্যাসেট কি কারণে আমার লেস পেয়েছে এটা তো অবশ্যই আমাকে মেনশন করতে হবে। তো সাধারণত মানুষের অ্যাসেট ইনক্রিজ হয়, লেস কখন হয়, যখন ব্যবসা ফল ডাউন করে, অথবা কোনো বড় আকারের অ্যাক্সিডেন্ট হয়, চিকিৎসা পারপাসে একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে যায়, সেরকম যদি হয়, না হলে সাধারণত এই অ্যামাউন্টগুলো ইনক্রিজই হয়। তো আমি এখানে যেহেতু ডিক্রিজ হয়েছে অ্যাসেট, ওয়েলথ যেহেতু ডিসক্রিট হয়েছে, আমি কিছু অ্যাসেট আমার হাতে, আমি 1 লক্ষ টাকা দেখিয়েছিলাম, এটাকে যদি আমি আপনাদের বোঝার জন্য আমি এখানে 20 লক্ষ টাকা হাতে ক্যাশ রাখলাম। এবার দেখেন আমার এই বছর গ্রস ওয়েলথ বেড়ে গেল, যেহেতু আমার হাতে কিছু ক্যাশ বেড়ে গেল 28,10,000 টাকা। তাহলে নেট ওয়েলথ তো 28,10,000 টাকা, গত বছর ছিল 20 লাখ টাকা, তাহলে এই বছর আমার ইনক্রিজ হয়েছে 8,10,000 টাকা। তো 8,10,000 টাকা থেকে আমি 5,96,500 টাকা আমি এক্সপেন্ডিচার দেখিয়েছি। তাহলে আমার টোটাল ফান্ড আউটফ্লো কত হলো? এই 8,10,000 টাকা ছিল, এর সাথে 5,96,500 টাকা আমি খরচ করেছি, দুটো, এই দুইটা মিলে আমার আসলে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে 14,06,000 টাকা। তাহলে সোর্স অফ ফান্ড মানে আমি ইনকাম করেছি 7,70,000 টাকা, কিন্তু আমার এই বছর ফান্ড ইনক্রিজ হয়েছে 14,06,000 টাকা। তো বাকি 6,36,000 টাকা আমি কোথায় পেলাম? তাহলে এটা তো আমার অবশ্যই বেশি। তো একটা জিনিস দেখেন, এগুলো মিলাইতে হবে, এখানে জিরো আসতে হবে আসলে ব্যালেন্সটা। তো এই জন্য বিভিন্ন জায়গায় হিসাব একটু কম বেশি করে আপনাকে ব্যালেন্সটা না মিলাইলে আপনার এই প্রপারলি এই রিটার্নটা সাবমিশন হবে না। তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমার কাছে হ্যান্ড ক্যাশ আছে 14 লাখ টাকা।
14 লাখ টাকা। দেখেন এখন হিসাবটা কেমন, তাহলে গ্রস ওয়েলথ আমার এই বছর কমে গেল, গত বছর ছিল 20 লাখ, এই বছর 22,10,000 টাকা। তাহলে ফান্ড ইনক্রিজ হয়েছে কত, 2,10,10,000 টাকা। আর এর সাথে আমার এই বছর যে আমার খরচ আউটফ্লো অর্থাৎ খরচ হয়ে গিয়েছে 5,96,000 টাকা। তো ফান্ড ইনক্রিজ হয়েছে 2,10,000, এর সাথে খরচ করেছি আমি 2,96,000। এই দুইটা মিলে যেটা হবে সেটাই হবে আসলে আমার এই বছরের ফান্ড। মানে গত বছর থেকে আমার এই বছর 8,06,000 টাকা ফান্ড বেশি আমার কাছে আসছে। তো বেশি কোথা থেকে আসলো, আমি তো আসলে আমার চাকরি থেকে ইনকাম করেছি 7,70,000 টাকা, তাহলে আমি 8,06,000 টাকা কোথায় পেলাম? এই এই যে বাকি 36,000 টাকা, তো এই 36,000 টাকার হিসাব আসলে আমার কাছে নাই, কারণ আমি তো সোর্স দেখিয়েছি 7,70,000 টাকা। তাহলে আমি যদি এই 36,000 টাকার ফান্ড আমার কাছে বেশি চলে আসছে, তো আমি যদি এখান থেকে 36,000 টাকা মাইনাস করে দিই, অর্থাৎ 13,64,000 টাকা আমার হাতে হ্যান্ড ইন ক্যাশ ইন হ্যান্ড দেখায়, তাহলে দেখেন ব্যালেন্সটা জিরো হয়ে গেল। অর্থাৎ আমি এই গত বছরের আমার যে ওয়েলথ ছিল 20 লাখ, আর এই বছরের ওয়েলথ হলো 21,74,000। দুইটার পার্থক্য হচ্ছে 1,74,000, প্লাস আমি কিছু খরচ করে ফেলেছি 5,96,000। এই দুইটা মিলে আমার ইনকামের সমান হয়ে গেছে 7,70,000 টাকা। আমার আমার ফান্ড যেটা অ্যাভেলেবেল আমার কাছে সেটাও 7,70,000, আর আমি ইনকামও করেছি 7,70,000। আমার ব্যালেন্স জিরো আসছে। আমার মোটামুটি এই রিটার্নের যে কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমি দেখব যে আমার কত টাকা ট্যাক্স আসছে। দেখেন এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 5,13,333 টাকা, টোটাল ইনকাম আসছে হচ্ছে 5,13,333 টাকা। আর ট্যাক্স এক্সেমটেড ইনকাম, অর্থাৎ আমি ওই যে 1/3 অংশ যেহেতু আমার ইনকাম থেকে বাদ পড়ে গিয়েছে, তো সেটাকে আমি বাদ দিলাম 2,56,667 টাকা। তাহলে আমার এই যে 5,13,333 টাকা, এটার পরে আমার ট্যাক্স আসছে 11,333 টাকা। এখন আমার ইনভেস্টমেন্ট কিছু ছিল, সেই যে ইনভেস্টমেন্ট বলতে বোঝাচ্ছি যে আমার যে কিছু প্রভিডেন্ট ফান্ড ছিল, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, যেটা আমি এখানে দেখেন আমি আমার রিবেটের ঘরে দেখিয়েছি, এই যে 15,000 টাকা। আর 15,000 টাকায় 30,000 টাকার পরে আমি 15% রিবেট পেয়েছি। তো 15% পরে 30,000 টাকার পরে 15% রিবেট পেলে আমার আসে রিবেট আসে 4,500 টাকা। তো 11,333 টাকা থেকে আমার 4,500 টাকা যদি মাইনাস হয়, তাহলে আমার নেট ট্যাক্স আসে 6,833 টাকা। 6,833 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। আর আমার যেটা মিনিমাম ট্যাক্স, সে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাকে এই 6,000, যেহেতু মিনিমাম ট্যাক্স থেকে এটা ইনক্রিজ হয়ে গিয়েছে, তো আমাকে ওই বেশিটাই মিনিমাম ট্যাক্স এবং যেটা নেট ট্যাক্স, এই দুইটার মধ্যে যেটা বড় সেটার উপরে আমাকে দিতে হবে। তো 6,833 টাকার পরে আমাকে ট্যাক্স দিতে হবে। এখন আমি কিন্তু এই যে এক্সপেন্ডিচারের ঘরে আমি এখানে লিখে দিয়েছিলাম যে আমি এই যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স 10,000 টাকা। তো আমি কিন্তু অলরেডি 10,000 টাকা আমার পেমেন্ট অলরেডি আমার অফিস আমার কাছ থেকে কেটে নিয়েছে। তো সেটাকে অবশ্যই আমার অ্যাডজাস্ট করতে হবে। এখন আমি কিভাবে অ্যাডজাস্ট করব, দেখেন, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, আমি কি কোনো সোর্স ট্যাক্স পে করেছিলাম? তো এখানে আমরা ইয়েস দেব। ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, মানে এই যে ট্যাক্স পেমেন্ট আমরা করেছি কিনা এই স্ট্যাটাসটা আপডেট করতে আমরা চাই কিনা। তো ইয়েস করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। অন্য একটা পেজে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লেম করব কোন জায়গা থেকে আমার ট্যাক্সটা আসলে ডিডাক্ট হয়েছে। তো ক্লেম সোর্স ট্যাক্স, এখানে দেখেন স্যালারি যদি আইবেসের মাধ্যমে ঢোকে তাহলে তো অবশ্যই এটা দিব। আর যদি স্যালারি আদার্স হয়, অর্থাৎ প্রাইভেট কোম্পানি যেহেতু, আমাদের এটা অবশ্যই কোনো ব্যাংকে ট্যাঙ্কে স্যালারিটা গিয়েছে, তো আমরা এখানে এটা ক্লিক করব। করার পরে নতুন
একটা পেজ আসবে, সেখানে দেখেন এখানে লিখতে হবে ডিপোজিটিং অথরিটিকে। তা যেহেতু আমাদের XYZ কোম্পানি, আমার ডিপোজিটিং অথরিটি হচ্ছে XYZ লিমিটেড। XYZ লিমিটেড, এখানে একটা চালান নম্বর দিতে হবে। চালান নম্বর দিলাম আমরা 123। ডেট অফ চালান আমি ধরে নিচ্ছি 14/8/2022। ইন্টার অ্যামাউন্ট আমি ধরছি যে এখানে 10,000। ক্লেমও করতেছি আমি 10,000। ব্যাংক নেম আমি দিয়ে দিচ্ছি সোনালী ব্যাংক। অনেকগুলা ব্যাংক আছে, যেই ব্যাংকে আপনার এই টিডিএসটা জমা দেওয়া হয় সেই ব্যাংকের নাম দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে এটা গুলশান ব্রাঞ্চ। তো এতটুকু ফিল আপ করলেই মোটামুটি হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করেন, দেখেন আপনার এখানে এই যে 10,000 টাকা চলে আসছে। এবার এটাকে আপনি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটার মধ্যে নিয়ে যান। এখন দেখেন সোর্স ট্যাক্স 10,000 টাকা এখানে দেখাচ্ছে। এবার রিটার্ন পেজে যান, গেলে আপনার এটাকে সে অ্যাডজাস্ট করে দিবে। পেজের পেমেন্টটাকে, পেমেন্ট স্ট্যাটাসের ভিতরে এটাকে সে অ্যাডজাস্ট করে দিবে। অ্যাডজাস্ট করে দিয়েছে অলরেডি। এই যে টোটাল পেমেন্ট আমি কিন্তু 10,000 টাকা করে দিয়েছি। তো আমার ট্যাক্স এসেছিল 6,833 টাকা, আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি হচ্ছে 10,000 টাকা। এখন আমি কিন্তু এক্সট্রা রিফান্ড পাবো 3,167 টাকা। এটা পরবর্তী বছরে আমি আমার রিটার্নের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, যদিও অনলাইনে এই অপশনটা এখনও, রিফান্ডের অপশনটা এখনও ক্লেম ব্যাংক ট্রান্সফার অফ রিফান্ড, এখানে আপনি রিফান্ডের জন্য আপনি ক্লেম করতে পারবেন, কিন্তু এই পেজটা এখনও ইন্টিগ্রেশন অফ দিস পেজ আন্ডার প্রসেস, এটা আন্ডার প্রসেসে আছে। এটা হয়তো নেক্সট ইয়ার থেকে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন। তো মোটামুটি আমরা আমাদের যে রিটার্নের যে কাজ মোটামুটি শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের সাবমিশনের পালা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাবমিট করে দেব। এখন এই প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট আপনি এখান থেকে অটোমেটিকই এই ট্যাক্স রেকর্ড থেকে আপনার সার্টিফিকেট, এক্সপ্রেস সার্টিফিকেট, এটা ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনোলেজমেন্টও ডাউনলোড করতে পারবেন। আপনি যা যা এখান থেকে করেছেন সবই মোটামুটি ডাউনলোড করতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে একটি অনলাইন রিটার্ন কিভাবে আপনি ফার্স্ট টু লাস্ট সাবমিট করবেন আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে যদি আপনাদের অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানেও আপনারা আমাকে নক করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি সদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।